প্রায় ৩০০ বছরের পুরনো এক পেতনি ভালোবেসে ফেলে একজন রক্ত মাংসে গড়া মানুষকে, যে ছিল আবার বিবাহিত। দেখা যায় তার বউয়ের বাচ্চা হলে সেই পেতনি ওই বাচ্চাকেই নিজের বাচ্চা বলে দাবি করে, কিন্তু ভূতেদের আবার বাচ্চা হয় নাকি, এমনকি সে তো বাচ্চার নাম রাখা নিয়েও ঝামেলা করতে থাকে। এবার ওই বেচারা প্রেমিক পড়ে যায় মহা মুসিবতে। পেতনির সাথে প্রেম করার কি জ্বালা তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন সে কি করবে, কি করে এই পেতনির হাত থেকে বাঁচবে, সেটাই দেখবো আজকের গল্প ভূত তেরিকেতে, যেখানে রয়েছে তার মতোই মোট ৩টা পেতনি। আর এই ৩ পেতনির গল্পই জানবো আজ। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় প্যারানর্মাল রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ আইডিয়ার অফিসে। এই ইনস্টিটিউটের প্রধান হলো মিস্টার ডিসুজা। আমরা তাকে দেখতে পাই যে সঞ্জয় লীলা ব্যানার্জি নামের এক ছোটখাটো পরিচালককে ডেকে এনেছে। সামনে টিভিতে তার ইনস্টিটিউট নিয়ে তৈরি করা অ্যাডও চলছে। তাতে ডিসুজা এক যন্ত্রের কথা বলছে, যা দিয়ে ৫০ মিটার দূরে থাকা ভূতকেও খুঁজে বের করা যায়। ডিসুজা তার সাথে কাজ করা অন্যান্য দেশ যেমন ফ্রান্স, ইতালি, চায়না, জাপান এসবের কথাও বলে। এই অ্যাডটি একজন স্বনামধন্য ডিরেক্টর তৈরি করেছেন। আপাতত ডিসুজা একটি ডকুমেন্টারি তৈরি করতে চান বাংলা ভাষায়। বাংলার ভূতেদের নিয়ে অনেক সিনেমা আছে, তবে কোনো ডকুমেন্টারি এখন পর্যন্ত কেউ তৈরি করেনি যেখানে ভূতেদের জীবনযাপন সম্পর্কে জানা যাবে। ভূতেদের নিয়ে অনেক তথ্য থাকবে, তাদের জীবনপাত থাকবে। এই কারণে ডিসুজা ডকুমেন্টারি তৈরি করতে চান। সে তখন সঞ্জয়কে জিজ্ঞেস করে এই কাজে কত খরচ হবে। সঞ্জয় বলে এই তো ২৮ থেকে ৩০ লক্ষ টাকা তো লাগবেই, এর কমে হবে না। ডিসুজা এই কথা শুনে বলে ঠিক আছে, তা জোগাড় হয়ে যাবে। আর এই ব্যাপারে তাদের সাহায্য করবে নিখিল বঙ্গ অদ্ভুত সমিতির প্রেসিডেন্ট জালালউদ্দিন শওকত আলী। এই বলে ডিসুজা তার পাশে ইঙ্গিত করে, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। চেয়ারটা একেবারেই ফাঁকা ছিল। তবে হঠাৎ করেই ঝাপসা ঝাপসা কেউ একজন হুট করে উদয় হয়। সঞ্জয়টা দেখে খুব চমকে যায়, কিন্তু একটু পরই সে বুঝতে পারে যেহেতু সে ভূত নিয়ে কাজ করবে তাই তাকে এসবে অভ্যস্ত হতে হবে। তাই সে নিজেকে কোনো মতে সামলে নেয়। আর এটা এখন থেকে তার নিত্য নৈমিত্তিক ঘটনা হবে, তাই সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেয়। দেখা যায় ওই জালালউদ্দিন একেবারে ফ্লিকার করতে করতে তাকে জিজ্ঞেস করে তার নামে এই লীলা কেন রয়েছে। সঞ্জয় নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলেও সে বেশ ভয় পাচ্ছিল তখনও। তাই সে কেঁপে কেঁপে বলতে থাকে আসলে লীলা আমার মায়ের নাম তো, তাই আমার নামের সাথে যুক্ত করা হয়েছে। এটা শুনে জালালউদ্দিন বলে বাহ, বেশ ভালো। এরপর জালালউদ্দিন বলতে থাকে সে তাদের এই ডকুমেন্টারি নিয়ে অনেক ভূত সংগঠনের সাথে কথা বলেছে, তারা এ ব্যাপারে সাহায্য করতে রাজি আছে। এরপরই সে সঞ্জয়কে একটি ঠিকানা লেখা খাম দেয়, যেখানে বিষ্ণুপ্রিয়া দেবী নামের এক ভূতকে দেয়া একটি চিঠি আছে। বিষ্ণুপ্রিয়া দেবী, যাকে সবাই ভানু বলে ডাকে, তার বাড়িতেই মূলত ভূতেদের ডকুমেন্টারি শুট শুরু হবে। কারণ সেই বাড়িতে ভানু ছাড়াও আরো অনেক ভূতের বসবাস, আর ভানুই সেখানকার প্রধান। তাই সে সব ব্যবস্থা করে দিবে, শুধু সঞ্জয়দের সেখানে সময় মতো চলে যেতে হবে আর কি। সঞ্জয় এতে রাজি হয়ে যায়, কিন্তু জালালউদ্দিন তাকে কিছু বিষয়ে সাবধান করে দেয়, যেমন সে যেন সময় মতো চলে যায়। কারণ ভূতেরা ভূত হলেও তারা খুবই সময়ানুবর্তী, সবসময় তারা ঘড়ির কাঁটা মেনে চলে। তাই তারা যেন তাদের অর্থাৎ ভূতেদের মানুষের সাথে না মেলায়, তাদের সব কথা যেন তারা মেনে চলে। যেমন তারা যদি কখনো ক্যামেরা বন্ধ করতে বলে তাহলে সাথে সাথে যেন তা করে দেয়, না হলে যদি কোনো বিপদ হয় জালালউদ্দিনও তখন তাদের সাহায্য করতে পারবে না। কারণ ভূতেদের হুটহাটি রাগ হয়ে যায়, আর কিছু কিছু ভূত তো অনেক বেশি ভয়ানক হয়, তারা কখন কি করে বসে তার কোনোই ঠিক নেই। তাই সবকিছু নিয়ে জালালউদ্দিন সঞ্জয়কে আগে থেকেই সতর্ক করতে থাকে। এসব বলে জালালউদ্দিন সেখান থেকে বিদায় নেয়। তবে একটু পরে সে আবারও চলে আসে, কিন্তু সে এতটাই আচমকা আসে যে তাকে দেখে ভয়ে সাথে সাথে হার্ট অ্যাটাক করে ডিসুজা। সঞ্জয় তখন তার কাছে গিয়ে তার নিঃশ্বাস চেক করতে থাকে, হার্টের অবস্থা চেক করতে থাকে। আর সে তখন খুব ভালো করেই বুঝতে পারে যে ডিসুজা মারা গেছে। এতে তো সে বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে জালালউদ্দিনের উপর রাগ করতে থাকে, কেন তার এত হুট করে আসার দরকার পড়লো। তার এখন ডকুমেন্টারির কি হবে, সে তো সব ঠিক করে ফেলেছে। তখনই ডিসুজার শরীর থেকে তার আত্মা বা ভূত বেরিয়ে আসে, আর সঞ্জয়কে অকালে মরে যাওয়ার জন্য সরি বলতে থাকে। কারণ তাকে ছাড়া তো সঞ্জয়ের কাজ হবে না। তাই সে এবার সঞ্জয়কে সান্ত্বনা দিয়ে বলে যে এসব নিয়ে চিন্তার কিছুই নেই,
তাদের ডকুমেন্টারি অবশ্যই হবে। তার ইনস্টিটিউটের ক্যাশিয়ার সঞ্জয়কে টাকা দিয়ে দিবে, তার কোনো সমস্যাই হবে না। তবে বাস্তবতা হয় উল্টো। ডিসুজার ক্যাশিয়ার তার ফান্ড প্রায় অর্ধেক কমিয়ে দেয়। এসব নিয়ে সঞ্জয়ের মাথাই খারাপ হয়ে যায়। সে তার সাথে ফোনে কথা বলে অনেক রাগারাগি করতে থাকে। আর এই অবস্থায় সে রাতের বেলা ভানুদেবীর বাড়ি পৌঁছে যায়। সে যখন কথা বলছিল তখনই ভানুদেবীর আত্মা তার আশেপাশে ঘোরাঘুরি করছিল আর তার দিকে বেশ রাগান্বিত চোখে তাকাচ্ছিল আর তার সব কথা শুনছিল। এরপরই ভানুদেবী হঠাৎ করে তার সামনে চলে আসে আর যথারীতি তাকে চমকে দেয়। বেচারা সঞ্জয় তো ভয়ের চোটে নিচেই পড়ে যায়। ভানুদেবী তখন সঞ্জয়কে জিজ্ঞেস করে সে কে আর কি চায় এখানে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সঞ্জয় তাকে জালালউদ্দিনের দেয়া চিঠি দেয়। ভানুদেবী সেই চিঠি পড়ে সবটা জানতে পারে। এরপর আমরা ভানুর বাড়ির 3 ভূত, বলা ভালো 3 পেতনিকে দেখি। তারা 3 জন হলো ভানু, রাজিয়া আর সুকুমারী। তারা 3 জন ঝগড়া করছিল বাড়ির কাজ করা নিয়ে। সুকুমারী থালাবাটি ধোয় না, সেটা নিয়েই ভানুর অভিযোগ। আর সে তাদের থেকে সবচেয়ে ছোট ভূত, তাই ভানুর কথা হলো সুকুমারীকে তার কথা শুনতে হবে। সুকুমারী কোনো কাজই করতে চায় না, এমন করলে তো হবে না। কিন্তু সুকুমারীর কথা হলো ভূতেদের আবার বাসন মাজার কি দরকার। সে আরো বলে ভানু বয়সে সবার বড় হলেও মৃত্যুর সময়ের দিক থেকে রাজিয়া বড়। রাজিয়া 1759 সালে মারা গিয়েছে আর ভানু 1890 সালে। সুকুমারী তাদের অনেক ছোট, সে মারা গেছে 1974 সালে। তবে তারা 3 জন একসাথে আছে প্রায় 40 বছর ধরে। তাদের সাথে তাদের সব কাজে সাহায্য করার জন্য তাপস নামের এক লোকও থাকে। সে অবশ্য ভূত নয়, তবে সেই ভূতেদের সব কাজে সহায়তা করে। আর রয়েছে লবঙ্গ পিসি, সে একজন বৃদ্ধা পেতনি, তবে সে বেশ ভয়ঙ্করও আছে। তাদের সবারই আলাদা আলাদা গল্প আছে। আলাদা আলাদা সময়ে আলাদাভাবে তারা ভূত হয়েছে। আমরা জানতে পারি ভানু তার সময়কার বেশ শিক্ষিত পরিবারের মেয়ে ছিল। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে তাদের পরিবারের অনেক ভালো সম্পর্ক ছিল। এই ভানু কোনো এক অজ্ঞাত কারণে নিজেই নিজেকে শেষ করে দেয়। গলায় দড়ি বেঁধে সে পুকুরে ডুব দেয়। সুকুমারী হলো 19 শতকের আদর্শ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে ছিল বেশ শিক্ষিত, ভদ্র, সুন্দরী আর মার্জিত। সে দেখতে এত ভালো, বেঁচে থাকলে হয়তো সে নায়িকা হতে পারত। রাজিয়া সুকুমারী সম্পর্কে এই সুন্দর সুন্দর কথাগুলো বলছিল। তারা সবাই মিলে ঝগড়া যেমন করে ঠিক তেমনই মিলেমিশে থাকে আর একজন আর একজনকে বেশ ভালোবাসে। তাই তো একে অপরের সম্পর্কে এত ভালো ভালো কথা বলছিল সবাই। আর এই সব কিছু সঞ্জয়রা তাদের ডকুমেন্টারির জন্য রেকর্ড করছিল। আমরা জানতে পারি এখানে থাকা ওই লবঙ্গ পিসি প্রায় 650 বছর আগে অজ্ঞাত কোনো গ্রামের বাসিন্দা ছিল। গ্রামের ছোট গণ্ডির ভেতরেই সে মারা যায়। তাই সে শহরের আধুনিকতা সম্পর্কে কিছুই জানে না আর সে শরবতে বিষ মিশিয়ে মিশিয়ে মানুষকে মেরে ফেলে। বর্তমানে সে সঞ্জয়ের টিমের জন্য সেই শরবত নিয়ে আসে। তার হুট করে আসা দেখে তো স্বয়ং রাজিয়ার আত্মাও ভয় পেয়ে যায় আর সঞ্জয়ের টিম তো ভয় পাই। রাজিয়া তখন তাকে এই শরবত রেখে এখান থেকে যেতে বলে। পিসিও তখন চলে যায়। সেই সময় সঞ্জয়ের টিমের একজন সেই শরবত খেতে যায়, কিন্তু রাজিয়া তাদেরকে তা খেতে দেয় না। আর তারাও তখন বিষের কথা শুনে ভয় আর শরবতের দিকে হাত বাড়ায় না। আমরা জানতে পারি এই রাজিয়া ছিল মুঘল আমলের পাঠান পরিবারের মেয়ে। তার বাবা বিরাট যোদ্ধা ছিল। তার চতুর্থ স্ত্রীর তৃতীয় সন্তান হলো এই রাজিয়া। রাজিয়ার মা ছিল কুমিল্লার বাসিন্দা, তাই রাজিয়াও খাস বাংলা ভাষাতেই কথা বলে, হয়তো তার মায়ের থেকেই শেখা। রাজিয়া জানায় তার এক হিন্দু ছেলের সাথে সম্পর্ক ছিল আর এ কারণেই তার পরিবার তাকে শেষ করে দেয়। বর্তমানেও ভূত রাজিয়ার এক বয়ফ্রেন্ড আছে, সেও হিন্দু, তার নাম জয়ন্ত। এখন তো আর কেউ তাকে বাধা দেবার নেই, তাই সে চুটিয়ে তার সাথে প্রেম করছে। সবচেয়ে মজার ব্যাপার হলো জয়ন্ত মানুষ, কোনো ভূত নয়। মানুষ জয়ন্ত ভূত রাজিয়ার সাথেই প্রায় 7 বছর ধরে প্রেম করছে। আমরা দেখতে পাই তার একজন স্ত্রীও রয়েছে যে এখন অন্তঃসত্ত্বা, তবে তার পরিবারে তার একেবারেই মূল্য নেই। তাকে তার বউয়ের কাছে তো অপমান অপদস্থ হতেই হয়, তার সাথে সাথে তার নিজের মা বাবাও তাকে অপমান করতে ছাড়ে না।
আর সে তার সব দুঃখ রাজিয়ার কাছে এসে বলে। রাজিয়ার কাছেই সে দুদণ্ড শান্তি পায়। রাজিয়াও তাকে খুব ভালোবাসে। এই সব কিছু সে সঞ্জয়দেরকে বলছিল তাদের ডকুমেন্টারির জন্য। এরপরই দেখা যায় এই তিন পেতনি খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে যায়, কারণ আজ রাজিয়ার সন্তান হবে। কি অবাক হচ্ছেন তো? আসলে জয়ন্ত যখন তার স্ত্রীর সাথে মিলিত হতো তখন তার স্ত্রীর উপর রাজিয়া ভর করত। এর ফলে জয়ন্তর স্ত্রীর সন্তান হলে রাজিয়া তাকে নিজেরই সন্তান ভাবতে শুরু করে। সবাই বেশ সুন্দর করে তৈরি হয়ে চলে যায় হাসপাতালে। জয়ন্তর ছেলেকে দেখে রাজিয়া বলে ওঠে বাচ্চাটির নাম হবে হাবিবুল্লাহ। সে তাকে বেশ আদর করে দেখছিল। সঞ্জয় ও তার টিমকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় পুরো ব্যাপারটা ভিডিও করতে। তার মধ্যেই নার্স এসে তাদেরকে দেখে বেশ রাগারাগি করে যে এত মানুষ এখানে কেন এসেছে। তখন জয়ন্ত বলে আসলে এরা বাচ্চার ফটোশুট করবে তাই এসেছে। তখন বাচ্চাকে ভালোভাবে দেখার জন্য জয়ন্ত তুলে ধরতে বলে। ঠিক সেই সময়ই দেখা যায় বাচ্চাটি শূন্যে ভাসতে থাকে, যা অবশ্য বাচ্চার মা রাজিয়ার কাণ্ড। এইটা দেখে তো নার্স ভূত ভূত বলতে বলতে ভয়ে মাথা ঘুরে পড়ে যায়। এটা দেখে তো জয়ন্ত আবার বেশ চিন্তায় পড়ে যায়। এরপরই আমরা দেখতে পাই রাজিয়া আর জয়ন্তর ভীষণ ঝগড়া হচ্ছে, কারণ সে তার ছেলের নাম হাবিবুল্লাহ রাখবে। জয়ন্ত বলতে থাকে জয়ন্ত চক্রবর্তীর ছেলের নাম হাবিবুল্লাহ হওয়া সম্ভব না, কিন্তু রাজিয়া তো ছিল একে মুসলিম ঘরের, তার উপর সেই রাজরাজাদের আমলের, তাই সে তার ছেলের নাম হাবিবুল্লাহই রাখতে চায়। তাই সে রেগে মেগে বলতে থাকে যে তার ছেলের তার দেয়া নামই থাকবে, তাদের ছেলের নাম হবে হাবিবুল্লাহ। এই বলেই সে সেখান থেকে চলে যায়। জয়ন্ত তখন কি করবে সেই নিয়েই চিন্তায় পড়ে যায়। তাপস তখন তাকে আরো ভয় পাইয়ে দেয়, এই কথা বলে যে হয়তো তার ছেলের মুসলমানেও তাকেই করতে হবে। এসব শুনে জয়ন্ত বেশ ঘাবড়ে যায়। শেষ পর্যন্ত রাজিয়া আর জয়ন্তর ছেলের নাম রাখা হয় কমল বা কামাল। দুটো নামেরই বানান KAMAL। নামের বানান একই, তবে রাজিয়া ডাকবে কামাল আর জয়ন্তর স্ত্রী সুস্মিতা ডাকবে কমল। আর এই নাম রাখার বুদ্ধি দিয়েছে সুকুমারী, যাতে কোনো দিকেই কোনো ঝামেলা না হয়। আর এসব রাজিয়াও মেনে নেয়, আর জয়ন্ত একটু হাফ ছেড়ে বাঁচে। ওদিকে সঞ্জয়রা এবার তাপসের ইন্টারভিউ নেয়। তাপস যদিও ভূত নয়, সে মানুষ, তা তো আগেই বলেছি। তবে সে ছিল এই বাড়িরই চাকর। এই বাড়ির যে মালিক ছিল সে একেবারেই মাইনে ভালো মতো দিত না। কোনো মতে পেটে ভাতে থাকতো সে। অনেকবার বললেও কোনোই লাভ হয়নি। একদিন এই লবঙ্গ পিসি তাপসের মালিককে ভয় দেখায়। তার মালিক তখন ভয় পেয়ে এখান থেকেই চলে যায়। সে আর কখনোই বাড়িতে ফিরে আসেনি। আর তারপর থেকে তাপস এখানেই আরামে থাকে। তার এখন কোনো ঝামেলাই নেই, তেমন কোনো কাজও করতে হয় না। তবে হ্যাঁ, সে চার পেতনির সেবা করে, কিন্তু এই সেবা করতে খুব একটা কষ্ট তার হয় না। মাঝে মধ্যে সে পিসির পা গুলো টিপে দেয়, এই যা। আর সে ওই পেতনিদেরকে ভয়ও পায় না। পেতনিরাও তাকে খুব ভালোবাসে। তারা কথাবার্তা বলছিল, এর মাঝেই হুট করে উপরে হট্টগোল শোনা যায়। সবাই তখন ছুটে চলে যায়। দেখা যায় তিন পেতনির ঝগড়া লেগে গেছে। তাদের প্রায় সময়ই ঝগড়া লাগতো, আর খুবই অদ্ভুত ভাবে তারা চেঁচামেচি করতে থাকতো। পেতনি তো এটাই স্বাভাবিক। দেখা যায় তাদের ঝগড়ার কারণ হলো সুকুমারী। সে আসলে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তার রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি পছন্দ, তাই সে এখান থেকে শান্তিনিকেতনে চলে যেতে চায় আর রবীন্দ্রনাথের ভূতকে খুঁজে বের করতে চায়। কিন্তু বাকি দুজন এতে খুবই রেগে যায়। তারা তিনজন এত বছর ধরে একসাথে আছে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে আজ হঠাৎ একজন চলে গেলে বাকিরা কি করে থাকবে? তাদের তো খারাপ লাগবে। রাজিয়া তখন বলতে থাকে সে যে চলে যাবে তা সে তাদেরকে বলেনি কেন? অন্য পেতনির থেকে তাদের সেটা জানতে হয়েছে, এটা তার একদমই ভালো লাগেনি। সুকুমারী তখন বলে সে ইচ্ছে করেই জানায়নি, কারণ তারা জানলে তাকে কোনোভাবেই এখান থেকে যেতে দিবে না, তাই সে তাদেরকে না জানিয়েই এখান থেকে চলে যেতে চেয়েছে। রাজিয়া এই কথা শুনে বেশ রেগে যায় আর বলে সে চলে গিয়ে যদি খুশি থাকে তবে যেন চলেই যায়। সে তখন চিৎকার করে সেখানে থাকা ক্রু মেম্বারদের ভয় দেখিয়ে গটগট করে বেরিয়ে যায়।
ভানু তখন শান্তভাবে সুকুমারীকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এখানেই থাকে। সে বলে সেই কলকাতাতেই তাকে ভালো এক কবিকে খুঁজে বের করে দিবে, যে কবি ট্রামে কাটা পড়ে মারা গিয়েছিল। এই কথা শুনে সুকুমারীর মুখে এবার হাসি ফুটে ওঠে। ওদিকে আমরা দেখতে পাই জয়ন্ত বেশ শান্তিতে ঘুমিয়ে আছে, আর সেই সময়ই তাকে রাজিয়া ফিসফিস করে ডাকছে। রাজিয়ার ফিসফিসানি শুনে জয়ন্ত একেবারে মন্ত্রমুগ্ধের মতো বিছানা থেকে উঠে বসে, আর চোখ বন্ধ করেই নিজের বাড়ি থেকে হেঁটে হেঁটে একেবারে গিয়ে পৌঁছায় রাজিয়ার বাড়িতে। তার পেছনেই আমরা তখন সঞ্জয়ের দলকে দেখতে পাই। আসলে এই সবকিছু ছিল স্ক্রিপ্টেড। সে অভিনয় করছিল যে কিভাবে সে রাজিয়ার ডাকে হিপনোটাইজ হয়ে ছুটে চলে আসে। তার এই অভিনয় দেখে এক ক্রু মেম্বার তার প্রশংসা করে আর বলে সে খুব ভালো অভিনয় করেছে। জয়ন্ত তখন লাজুক হাসি হেসে বলে সে তার অভিজ্ঞতা থেকেই অভিনয় করেছে। প্রথম দিন রাজিয়া তাকে এভাবেই ঘুমের ঘোরে ডেকে এনেছিল এই বাড়িতে। সেদিন সে অনেক বেশি ভয় পেয়েছিল, তবে এরপর থেকে প্রতি রাতেই রাজিয়া তাকে নিশির ডাক ডেকে এখানে নিয়ে আসতে থাকে। এক সময় তার ভয় ভেঙে যায় আর দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। তারা এখন একে অপরকে অনেক ভালোবাসে। এদিকে আমরা সেই ভানু দেবীকে দেখি। দেখা যায় সে এক ভূতকে মানুষকে ভয় দেখানোর ট্রেনিং দিচ্ছে। আসলে ভানুর এখানে সব ভূতেরা আসতো ট্রেনিং প্রাপ্ত হতে, যাতে করে তারা একেবারে ভয়ঙ্কর ভূত হয়ে উঠতে পারে। আমরা বুঝতে পারি ভানু একজন ভূত ট্রেনার। তার কাছে তামাম ভূতেদের পাঠানো হয় ভূত বিদ্যা শিখতে। আজও সে এক ভূতকে মানুষের পেছনে কিভাবে অনুসরণ করতে হয় আর কিভাবে হুট করে সামনে দাঁড়িয়ে ভয় দেখিয়ে মানুষের পিলে চমকে দিতে হয়, এমনকি তাদেরকে কিভাবে মেরে ফেলতে হয় সেই সবই শেখাচ্ছিল। কিন্তু ছেলেটি ঠিকঠাক এসব করতে পারছিল না, আর তাকে এই ট্রেনিং এ সহায়তা করছিল সেই তাপসদা। কিন্তু ছেলেটা পারছিল না দেখে তাপসদাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ভানু তখন তাকে বলে সে যেন আপাতত কাঁচা হাঁস মুরগি শিকার করে। এসব শিকার করেই সে তাকে খেতে বলে, কারণ তার মানুষ পর্যন্ত পৌঁছাতে এখনো অনেক বেশি সময় লাগবে। সেই পর্যন্ত সে ওইসব হাঁস মুরগি খেয়েই টিকে থাকুক। এই ছেলেটির নাম কমলেশ। ছেলেটি খুবই গো বেচারা টাইপের। দেখা যায় সে এতেই রাজি হয়ে যায়। এর মধ্যেই আবার কমলেশের সাথে এক ঝলক সুকুমারীর দেখা হয়। তারা দুজনই দুজনকে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ওদিকে আমরা লবঙ্গ পিসিকে দেখতে পাই। আজকে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। লবঙ্গ পিসি জানায় সে শতাব্দীর পর শতাব্দী বহু মানুষ দেখে এসেছে, বহু গ্রাম বহু জায়গা দেখেছে, আর একটা সময় এখানে এসে পৌঁছেছে। এখন তার কাছে মনে হয় এসবের কোনো মানেই নেই। ইন্টারভিউ এর সময় লবঙ্গর লম্বা চুল দুজন ধরে রেখেছিল। ক্রুর একজন এসে তখন তাকে শ্যাম্পুর অ্যাড করার অফার দেয়। লবঙ্গ তো খুশির সাথেই রাজি হয়ে যায়। এরপরে এক রাতে দেখা যায় সঞ্জয়রা যখন ভানুর ইন্টারভিউ নিচ্ছিল, তখনই খগেন নামের এক ডাকাত তার দলবল নিয়ে ভানুদের বাড়ির দিকে আসতে থাকে। হুট করে এসে দরজা খুলে সে এখানে হামলা করে বসে। এরা আসলে সবাই ভূত। এই ভূতেরা এসেছিল লবঙ্গকে খুঁজতে। আসলে লবঙ্গ পিসি এদের দলের সবাইকে সেই বিষ মেশানো শরবত খাইয়ে মেরে ফেলেছে। এদের মৃত্যুর জন্য লবঙ্গই দায়ী। তাই তারা এর প্রতিশোধ নিতে চায়, কারণ তাদের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া ছাড়া তাদের আত্মার যে মুক্তি হচ্ছে না। এরপরই খগেন যখন সঞ্জয়ের দলকে দেখে সে তো বেশ রেগে যায় আর জিজ্ঞেস করে ভানুকে কি ব্যাপার, এরা কারা। এরপর যখন জানতে পারে যে তারা ভিডিও করবে আর ভূতেদের তথ্যচিত্র বানাবে, তখন খগেন তাদের ভালো করে ভিডিও করতে বলে। এরপরই সে হুঙ্কার দিয়ে লবঙ্গকে ডাকতে থাকে। কিন্তু ভানুদেবী বলে এখানে তো লবঙ্গ থাকে না। প্রায় 150 বছর ধরে প্রায় এই বাড়িতে আসছে খগেন, কোনোদিনও তো তাকে খুঁজে পায়নি, তাহলে বারবার কেন এখানে ছুটে আসে। খগেন তখন বলে তাদের ইনফরমাররা লবঙ্গর এখানে থাকার তথ্য দিয়েছিল, তাই তারা এখানে এসেছে। বারবার তার ইনফরমাররা এখানের কথাই বলেছে, আর ওই লবঙ্গকে খুঁজে পাওয়া তাদের জন্য খুবই দরকার। তবে তাকে তো আর পাওয়া যায় না। এরপর দেখা যায় তাপস হঠাৎ করে এসে তাদেরকে কলা খেতে দেয় আর শান্ত হতে বলে। দেখা যায় এই কলাগুলো লবঙ্গই পাঠিয়েছিল। এরপরই এই কলা খেয়ে দিয়ে তারা লবঙ্গকে ছাড়াই আবারও সেখান থেকে ফিরে যায়। লবঙ্গর শয়তানি কমার
ওদিকে কোনো লক্ষণই নেই। দেখা যায় সে মিহির নামের এক বৃদ্ধকে নিশির ডাক ডেকে ডেকে তাদের বাড়িতে নিয়ে আসে। এই কাজ সে প্রায় রাতেই করে, কাউকে না কাউকে ডেকে আনে আর তাদের ঘাড় মটকে দেয়। সে এত মধুর সুরে ডাকে যে কেউ তার ডাকে মোহিত হয়ে যায় আর ছুটে এখানে চলে আসে। ওদিকে আমরা কমলেশকে দেখতে পাই। সে তার প্রেমিকার বাড়ির সামনে বেশ মন খারাপ করে দাঁড়িয়েছিল। দেখা যায় কমলেশের মৃত্যুতে তার প্রেমিকা একেবারেই ভেঙে পড়েছিল। সে তার খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। তার মা এসে তাকে খেতে ডাকলেও সে যায় না। সে বারান্দাতে দাঁড়িয়ে একভাবে কান্না করে যাচ্ছিল। কমলেশের তখন মেয়েটিকে দেখে খুব খারাপ লাগে। মেয়েটি তার কথা শুনবে না জেনেও সে মেয়েটির উদ্দেশ্যে বলে যে সে যেন তার খাওয়া খেয়ে নেয়। খাওয়া ছেড়ে এখন কি বা হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। সে যেন তার জীবনে এগিয়ে যায়। এবার সঞ্জয়রা কমলেশের ইন্টারভিউ নেয়। জানা যায় সে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক। তাকে ট্রেনে মানুষ ছিনতাইকারী ভেবে পিটিয়ে মেরে ফেলেছে আর এরপর তার লাশ ট্রেন থেকেই ফেলে দিয়েছে। অথচ সে কিছুই করেনি। তাকে সেদিন কেউ কথা বলারই সুযোগ দেয়নি। তার এই কথা শুনে সবারই মন খারাপ হয়ে যায়। এর মধ্যেই কমলেশের ট্রেনিং পুরো দমে চলতে থাকে। একজন পারফেক্ট ভূত হওয়ার জন্য সে চেষ্টা করতে থাকে। ভানু তাকে ওড়ার জন্য বলে। সে অনেক চেষ্টা করেও উঠতে পারে না। এখান ওখান থেকে সে বারবার পড়ে যাচ্ছিল। এর মধ্যে দেখতে দেখতে তার আর সুকুমারীর ভালো কেমিস্ট্রিও তৈরি হয়ে যায়। কমলেশ তো এতদিনেও কিছুতেই উঠতে পারছিল না। ভানু তখন তাকে অনেকটা সময় উঠতে ট্রেনিং দেয়, তবে কোনো লাভই হয় না। এরপর একদিন সুকুমারী তাকে জড়িয়ে ধরে আর তাকে নিয়েই উঠতে থাকে। দেখতে দেখতে সে উঠতে শিখে যায় আর দুজন মিলে বেশ ভালো সময়ও কাটায়। ওদিকে দেখা যায় খগেনের দল সঞ্জয়ের ক্রুকে বলে যে আজ তারা গোপন খবর পেয়েছে যে এখানে ওই লবঙ্গ আছে, তাই তারা লবঙ্গকে ধরতে যাবে। তারা সঞ্জয়ের দলকে বলে তারা চাইলে তাদের যন্ত্র নিয়ে তাদের সাথে সাথে যেতে পারে। সঞ্জয়রাও তখন তাদের সাথে রওনা দেয়। এরপরই এক অন্ধকার জঙ্গলের মধ্যে তারা এক গাছে মেছো পেতনিকে দেখতে পায়। তাকে দেখেই তারা লবঙ্গ ভেবে ভুল করে। তাদের হাক ডাকে সেই পেতনি বেশ বিরক্ত হয়ে নেমে আসে। সেই সময়ই দেখা যায় এটা তো ক্ষেত্রমণি নামের এক পেতনি, আর তাকে দেখেই খগেন ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আর তার চিৎকার শুনে বাকি সবাইও ভয় পালিয়ে যায়। এরপরই দেখা যায় খগেনকে এক লাথি মেরে ফেলে দেয় ওই পেতনি, আর খগেন কিছুই করতে পারে না। আসলে এই ক্ষেত্রমণি হলো খগেনেরই স্ত্রী। প্রায় 180 বছর আগে তাদের বিয়ে হয়েছে। ক্ষেত্রমণি তখন বলতে থাকে মানুষ সংসার ছেড়ে সন্ন্যাসী হয়, আর এই খগেন হয়েছে ডাকাত। আজ এত বছর পর ক্ষেত্রমণি তার স্বামীকে পেল, তাই সে সবাইকে জানিয়ে দেয় তার স্বামী আর ডাকাতি করবে না। ক্ষেত্রমণি তার স্বামীকে তার সাথে করে নিয়ে যাবে। আর কি করা, খগেনও তখন তার বন্দুকটা সঞ্জয়ের কাছে জমা দিয়ে তার স্ত্রীর পেছন পেছন চলে যায়। ভূত হয়েও শান্তি নেই। ভূতেরাও তাদের মৃত স্ত্রীর ভূতকে ভয় পায়। তো খগেন আর তার স্ত্রী ভূত সেখান থেকে চলে গেলে সঞ্জয় বন্দুক নিয়ে বেশ ভাব নিতে থাকে, কিন্তু ঠিক সেই সময়ই সে ভুলবশত বন্দুক নিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে ফেলে। এতে সবাই বেশ ঘাবড়ে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সঞ্জয়ের দলের সবাই আর এই ডকুমেন্টারির কাজ করতে চাইছিল না। তাদের মধ্যে বেশ দ্বিধা দেখা যাচ্ছিল। তারা সবাই তখন একজোট হয়। সঞ্জয় তখন বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, আরে সমস্যাটা কোথায়? তারা কেন এটা করতে চাচ্ছে না? তখন দেবদাস নামের একটি ছেলে বলে তার সমস্যাটা ভূতের ভয় নয়, অন্য কিছু। সে ভূতে ভয় পায় না, তবে তার স্ত্রী জেনে গেছে এখানে 3 পেতনি থাকে, যারা আবার মানুষের সাথে ইন্টু পিন্টু করে, অর্থাৎ প্রেম করে বেড়ায়। আর এর পর থেকেই তার স্ত্রী আর তাকে এখানে থাকতে দিতে চাইছে না। সে তাকে সন্দেহ করছে, তাকে এখান থেকে চলে যেতে বলছে। কিন্তু সে তো মোটেও এমন না। সে পেতনিদের সাথে কিছু কেন করবে? এসব সে তার স্ত্রীকে বুঝাতেই পারছে না। তার এই কথাগুলো শুনে সঞ্জয় তো খুবই রেগে যায় আর বলে সব কথা স্ত্রীকে জানানোর দরকারই বা কি? এভাবে সব পুরুষ সব কথা নিজের স্ত্রীকে জানালে তো দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। সঞ্জয় প্রথমে খুব রাগারাগি করে, এরপরই তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে তারা যেন এমনটা না করে, তারা যেন কাজ ছেড়ে না যায়। সে অনেক কষ্ট করে এই ডকুমেন্টারির কাজ দাঁড় করিয়েছে, মাঝপথে সে সব ছেড়ে দিতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়।
এরপরই আমাদের একটি মদের দোকান দেখানো হয়। সেখানে গোপাল সাহা নামের এক লোক মদ খেয়ে চুর হয়েছিল। আর এটাই হলো লবঙ্গ পিসির নেক্সট টার্গেট। সে আবারও নিশির ডাক ডেকে তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। তার সাথে সাথে সেই রাতে আরো দুজন গোপালকে দেখানো হয়। তারাও তার বাড়িতে চলে আসে। তিনজন মিলে পিসির কাছেই যেতে থাকে। অন্যদিকে রাজিয়াও বেরিয়ে পড়ে তার টার্গেট খুঁজতে। সে আসলে বিভিন্ন মেয়ের শরীরে ভর করে, আর সেই সব মেয়ের রূপেই জয়ন্তর সাথে মিলিত হয়। এতে তারা দুজনেই মজা পায়। তবে আজ রাজিয়ার মাথায় ভর করে আর এক দুষ্টু বুদ্ধি। সে একজন পুরুষের উপর ভর করে তাকেই বাড়ির দিকে নিয়ে যায়। জয়ন্ত ওদিকে সঞ্জয়ের ক্যামেরার সামনেই অপেক্ষা করছিল আর তার এই অভিজ্ঞতা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সেখানে চলে আসে সেই লোক। জয়ন্ত তাকে দেখে চমকে ওঠে আর রাজিয়ার প্ল্যান বুঝতে পেরে সে বারবার অনুরোধ করে লোকটি যেন কিচ্ছু না করে, কিন্তু লোকটি তাতে রাজিই হয় না। তার মধ্যে তো ছিল রাজিয়ার আত্মা, তাই তখন দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একসময় জোর করেই লোকটি তাকে জড়িয়ে ধরে আর তার সাথে উল্টো পাল্টা করতে থাকে। সঞ্জয়ের দল তো এতে বেশ মজা পায়, তবে বেচারা জয়ন্তর তো অবস্থাই খারাপ হয়ে যায়। ওদিকে সুকুমারী আর কমলেশ বেড়াতে বেড়াতে অনেক উঁচু একটা ব্রিজে দাঁড়িয়ে পড়ে আর আশপাশটা দেখতে থাকে। সুকুমারী দূরবীনে দেখে অনেক ছেলে মেয়েরা একে অপরের কাছাকাছি আসছে, তাই সে বলে ওঠে সে কখনো কারো এতটা কাছে যায়নি, তাই সে এখন তার কাছে যেতে চায়, অর্থাৎ কিস করতে চায় আর কি। কমলেশ এই কথা শুনেই হেসে দেয় আর বলে তাদের তো শরীরই নেই, তারা এসব করতে পারবে না। সুকুমারী বলতে থাকে সেটা সে ভালো করেই জানে, তবে কমলেশও যদি এমনটা চায় তাহলে যেন তাকে বলে, তাহলে সুকুমারী সব ব্যবস্থা করে দিবে। কমলেশ তো সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর তারা এমন দুজন ছেলে মেয়েকে খুঁজে বের করে যারা একে অপরের সাথে চোখাচোখি করছিল। বোঝাই যায় তারা একে অপরকে পছন্দ করে। সুকুমারী আর কমলেশ তখন তাদের শরীরের ভেতর ঢুকে যায় আর এরপর একে অপরের কাছাকাছি আসে। সুকুমারী এই অভিজ্ঞতায় বেশ খুশি হয়, কারণ জীবনের এই প্রথম সেই অভিজ্ঞতা উপভোগ করলো। এরপর সে ইন্টারভিউতে বলে যে তার তো এখন মনে হচ্ছে যে তার যেন জীবন দেয়াটাই সার্থক হয়ে গেল। কমলেশও তখন ইনিয়ে বিনিয়ে বলতে থাকে যে ব্যাপারটা তার কতটা ভালো লেগেছে। সে বলে যে সুকুমারী খুবই ভালো একটি মেয়ে, খুবই চমৎকার একজন মানুষ। এভাবেই সে তার প্রশংসা করতে থাকে। দুজন তো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এরপরই কমলেশ সঞ্জয়ের সাহায্য চায়। সে বলে কার্তিক নামের তার এক বন্ধু আছে, সে কমলেশের কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছে। তার বন্ধু তাকে কোনো মতে সেই টাকা দিচ্ছে না। কমলেশ তাই সঞ্জয়ের গ্রুপের কাছে সাহায্য চায় সেই টাকা ফিরে পেতে। কমলেশ নিজে কিছু করতে পারছে না, তাই সে টাকাটা যেন তারা বের করে তার পরিবারকে দিয়ে দেয়। কমলেশ অসহায়ভাবে বলে তার তো উচিত ছিল ওই টাকা আগেই দিয়ে দেওয়া, কিন্তু সে দেয়নি। এরপর আমরা সেই কার্তিককে দেখতে পাই যে বারে বসে মদ গিলছে আর টিভিতে গান শুনছে। এমন সময় টিভির স্ক্রিনে ভেসে ওঠে কিছু লেখা যে আমার 40,000 টাকা ফেরত দে। এই লেখা দেখেই সে ভয় পেয়ে যায়। নিজেকে সামলে নিতেই সে তার সামনে এক ওয়েটারকে দেখতে পায় যে তাকে ভয়ানকভাবে বলতে থাকে টাকা ফেরত দিতে। ভয়ে তার আত্মা উড়ে যাওয়ার অবস্থা। তখন আবারও ওয়েটার স্বাভাবিক হয়ে যায়। এভাবে করে বারবার ভয় দেখাতে থাকে সে। ভূত ভর করা ওই ওয়েটার তাকে টাকার শুটিং এর কথা বলে। এরপরই চূড়ান্ত ভয় পেয়ে ওই কার্তিক চলে যায় সঞ্জয়ের কাছে। কার্তিক তাকে জিজ্ঞেস করে শুটিং এর কথা, আর এটাও জিজ্ঞেস করে ওই শুটিং এ কি সে নায়ক হবে। সঞ্জয় তখন তার কথার জবাব দেয় না, কিন্তু এরপরই সে বলে ঠিক আছে। এতেই তো কার্তিক খুশি হয়ে যায়। ওদিকে সুকুমারীকে দেখা যায় ছোট ছোট বাচ্চা ভূতেদেরকে সে গান শিখাচ্ছিল। সেই সময় ভানুর কাছে আসে কনিষ্ক নামের এক মাথা কাটা ডাক পিয়ন। সে নিজের মাথাটা হাতে করে ভেতরে আসে। কনিষ্ক আসলে ফাঁসি নিতে গেলে ফাঁসির দড়িতেই তার মাথা কেটে যায়। এখন এই কাটা মাথা নিয়ে সে আছে ভীষণ জ্বালায়। সে তার শরীরকে একদিকে যেতে বললে সে আর এক দিকে যায়। কোনোভাবেই সে তার কথা বুঝতে পারে না। যাক, তো ভানু তখন জিজ্ঞেস করে কনিষ্ক কেমন আছে। কনিষ্ক বলে সে আর কেমন করে ভালো থাকবে, ইদানিং তো তার দাম কমে গেছে, সবাই এখন ইমেল ব্যবহার করে। কনিষ্ক ভানুকে বলে তার নামে একটি চিঠি এসেছে। সেই কথা বলতেই বাচ্চারা যারা পাশের ঘরে গান গাইছিল তারা এসে কনিষ্কর মাথা নিয়ে খেলতে শুরু করে দেয়। ভানু তখন ধমকে তাদের সরিয়ে দেয় আর কনিষ্ক তখন পালিয়ে বাঁচে। এরপর ভানু চিঠি পড়ে আর সাথে সাথে সুকুমারীর সাথে কথা বলতে চলে আসে।
সেখানে কমলেশও ছিল। ভানু তখন কমলেশকে অন্য ঘরে চলে যেতে বলে। এরপর ভানু সুকুমারীকে জানায় কমলেশের ব্যাপারে একটি চিঠি এসেছে। নিখিলবঙ্গীয় অদ্ভুত সমিতি থেকে তার ব্যাপারে একটা তথ্য পাওয়া গেছে। তা হলো যে সে এখনো মারা যায়নি, সে একটা হাসপাতালের আইসিইউতে আছে, কোমায় আছে। সে নিজেও বুঝতে পারেনি যে সে বেঁচে আছে, তাই তার প্রাণ এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তাদের ভূত সমাজের কেউ এটা বুঝতে পারেনি, আর তা নিয়েই তাদের নামে এখন সমালোচনা হচ্ছে। তাদের সক্ষমতা নিয়ে কথা উঠছে। জালালউদ্দিন লিখেছে সে নতুন করে ভূত গণনার কাজটি করবে, আর আপাতত যেন কমলেশকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। এসব শুনে সুকুমারীর মন খুব খারাপ হয়ে যায়। ওদিকে কমলেশের আনন্দের ধ্বনি শোনা যায়। সে হাসতে হাসতে বলে সে উঠতে পারছে। সে তখন তাদের দুজনকে উড়েও দেখায়। দুজন কি বলবে কিছুই বুঝতে পারে না। যে ভূতই থাকবে না, সে কি করে উড়বে? এদিকে কার্তিক সঞ্জয়ের দলকে নিয়ে পৌঁছে যায় কমলেশের বাড়িতে। সে কমলেশের মাকে বলে সে একটি সিনেমায় হিরোর ভূমিকায় অভিনয় করছে। এই সিনেমায় কমলেশেরও অভিনয় করার কথা ছিল। সে যেহেতু অভিনয় করতে পারছে না, তাই তার পরিবার অভিনয় করবে। তারা কমলেশের মা আর বোনের চরিত্রেই অভিনয় করবে। তার জন্য 40,000 টাকা অ্যাডভান্সও দেয় সে। এগুলো আসলে সেই ধার নেয়া টাকা। কমলেশের ভূত তাকে শাসিয়েছিল এই বলে যে সে যেন টাকা ফিরিয়ে দেওয়ার সময় ধারের কথা না বলে, না হলে তার মা তাকেই পেটাবে। এ কারণে কার্তিক এসব বলে কমলেশের মাকে টাকাটা দেয়। এরপর দেয়ালে টানানো ছোটবেলার একটা ছবি নিয়ে কার্তিক বলতে থাকে তাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। সে কখনো কল্পনা করেনি কমলেশ এত তাড়াতাড়ি মারা যাবে। এই কথা শুনে কমলেশের বোন বলে তার ভাই তো মারা যায়নি, সে হাসপাতালে কোমায় আছে। এ কথা শুনে কার্তিক একেবারে অবাক হয়ে যায়। যদি এমনটাই হয় তাহলে তাকে ভয়কে দেখালো। কমলেশ মারা না গেলে তাকে ভয় দেখানোও সম্ভব না। এইসব জানতে পেরে সে ভয়ের চোটে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ভানুকে দেখা যায় সে বিভিন্ন ভূতেদের ট্রেনিং দিয়ে চলেছিল। জমদ ভূতেদের একইভাবে ভয় দেখানোর ট্রেনিং দিচ্ছিল সে, কিন্তু তারা একসাথে কিছু করতে পারছিল না। কেউ চোখ কালো করছিল তো কেউ চোখ সাদা করে ফেলছিল। কাউকে আবার সে গায়েব হওয়া শেখাচ্ছিল, আবার কাউকে ঘাড় ঘুরিয়ে দেখানো শেখাচ্ছিল। এই সময়ে ডকুমেন্টারির শুটিং শুরু হলে ভানু তখন তাদেরকে সুকুমারীর ব্যাপারে তার চিন্তার কথা বলে। সুকুমারী কমলেশের শোকে 3 দিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এখন কমলেশ যদি মরে যায় তাহলে ব্যাপারটার ফয়সালা হবে, না হলে এরকমই চলতে থাকবে। তবে ভালো ব্যাপার হলো সুকুমারী এখন চাইলেও নিজেকে শেষ করে দিতে পারবে না, তার হাতে সেই সুযোগ নেই। এসব শুনে সঞ্জয় হেসে বলে সে ঠিকই বলেছে। কমলেশ ওদিকে নিজের ব্যাপারে সব জানতে পারে। সবকিছু জেনে সে নিজেও বেশ চিন্তায় পড়ে যায়। এটা জানার পর থেকে সে এখন আইসিইউতেই আছে। তার মা এত টাকা কি করে দিচ্ছে সে তো ভেবেই পারছিল না। এছাড়া সে ওই দুঃখের পৃথিবীতে ফিরেও যেতে চাইছিল না। সে তাই সঞ্জয়কে জিজ্ঞেস করে তার দেহ কোন ওয়ার্ডে কোন হাসপাতালে আছে। সঞ্জয় তাকে সব বলে, আর বলে ওই কেবিনে তারা লুকিয়ে ক্যামেরা ফিট করে রেখেছে, সে নিজেকে দেখতে পারবে। কমলেশ তাই দেখছিল। তখনই তাপস দৌড়ে এসে বলে সে এখনো এখানে কি করছে। সে যেন এখান থেকে দ্রুত পালিয়ে যায়। অল বেঙ্গল ঘোস্ট অ্যাসোসিয়েশন থেকে একজন অন্ধ ভূত এসেছে, তার নাম হলো ধৃতরাষ্ট্র। কমলেশ এখনো এখানে আছে কি নেই সে ব্যাপারে তদারকি করতেই এসেছে সেই লোক। তাকে দেখলে তার সমস্যা হবে, এই বাড়ির সবারও সমস্যা হবে। তারা বেশ কড়া এই ব্যাপারে। তখনই ধৃতরাষ্ট্র চলে আসে। সে কাঁধে হাত রেখেই বলে কমলেশ সেখান থেকে পালিয়ে গেছে কি? সবাই বলে কমলেশ পালিয়ে গেছে। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করে সেখানে এত মানুষ কেন? সেই সময় রাজিয়া ছুটে এসে বলে এখানে একটি সিনেমার শুটিং হচ্ছে, তারা সবাই অভিনয় করছে। সে তড়িঘড়ি করে সঞ্জয়কে বলে ধৃতরাষ্ট্রের ইন্টারভিউ নিতে। ধৃতরাষ্ট্র আবার কমলেশের কথা জিজ্ঞেস করলে কমলেশ পাশ থেকে বলে ওঠে সে এখানে নেই। আর কি, সে তো হাতে নাতে ধরা পড়ে যায়। তাপস তখন কমলেশকে পালিয়ে যেতে বলে। কমলেশও তখন ছুটে পালায়। ওদিকে জয়ন্ত ঠিক করে সে তার স্ত্রীকে তার আর রাজিয়ার সম্পর্কের কথাটা বলবে, কিন্তু সেই ব্যাপারটা কিভাবে বলবে সেটারই প্র্যাকটিস করছিল। সাথে সবকিছু ক্যামেরায় শুট হচ্ছিল। সে কিভাবে সব বলবে তা কিছুতেই বুঝে উঠছিল না। ওদিকে ভানুর কাছে একটা চিঠি আসে। সেখানে অল বেঙ্গল ঘোস্ট অ্যাসোসিয়েশন এই চিঠিটা পাঠিয়েছিল। সে তাদের বলে কমলেশকে যেন কোনোভাবে আর ট্রেনিং দেওয়া না হয়, এখানে যেন আর থাকতে দেয়া না হয়। এছাড়া তাদের অ্যাসোসিয়েশন একটা মিটিংও কল করেছে, সেখানে তাদের বাড়ির সবাইকে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে জয়ন্তকে দেখা যায় সে বেশ কাচুমাচু হয়ে তার স্ত্রীকে জানায় যে তার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। সুস্মিতা তখন জিজ্ঞেস করে সে কার কথা বলছে, তার কোন মেয়ের সাথে সম্পর্ক আছে। জয়ন্ত বলে মেয়ে না। সুস্মিতা বলে তাহলে কি ছেলে? এটা ওটা বলে শেষ পর্যন্ত রাজিয়ার কথা বলেই ফেলে জয়ন্ত। সুস্মিতা তখন খুশিতে লাফাতে লাফাতে বলে তার
স্বামী তাহলে ভূতের সাথে সম্পর্ক করেছে। সে বলে জয়ন্ত যেন পরের বার ওই ভূতের সাথে দেখা করতে গেলে এক ঘড়া সোনার মোহর দিতে বলে। সে খুশিতে ফেটে পড়ে, কারণ ভূতের মাধ্যমে তারা দ্রুতই ধনী হয়ে যাবে। সেই খুশিতে সে লাফাতে থাকে। সে জয়ন্তর কোনো কথাই শোনে না। সুস্মিতা বলে সে বোকা, সে যেন নিজের মতো না চলে, তার কথা শুনে চলে, তাহলেই সে জীবনে উন্নতি করতে পারবে। জয়ন্ত কি বলবে কিছুই বুঝতে পারে না। ওদিকে অল বেঙ্গল ঘোষ সোসাইটির মিটিং শুরু হয়। সেখানে সবাই পরিচয় পর্বের পর কমলেশের কথা তোলে। সবাই নানা ধরনের মতামত দিতে থাকে। সেই সময় ভানু উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই গান শুরু হয়। গানের ফাঁকে ফাঁকে সবাই আনন্দ ফুর্তি করে। গান শেষ হলেই একজন ভূত যে মানুষের রক্ত খেতে পছন্দ করে, তার হাতে এক ক্রু মেম্বার ধরা পড়ে। তার অনুষ্ঠানের ভিডিও করছিল, কিন্তু সেই ভূত তো তখন রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সবাই মিলে তখন তাকে কোনো মতে থামায়। সঞ্জয় তাকে জালালউদ্দিনের চিঠি দেখায়, তবুও লাভ হয় না। এই হট্টগোলের মধ্যে সে মিটিং এর অনুষ্ঠান শেষ হয়। সঞ্জয় প্রচন্ড ক্ষেপে আছে তাদের উপরেই হামলার কারণে, তাই সে সরাসরি চলে যায় ডিসুজার ভূতের কাছে। তারা জালালউদ্দিনের সাথে মিটিং এ বসে। সে ডিসুজাকে অনেক কথা শোনায়। জালালউদ্দিনের বারবার উধাও হওয়া নিয়েও সে বিরক্তি প্রকাশ করে। জালালউদ্দিন বলে তার হাঁটু ব্যথা, তাই উধাও থাকলে তার ভালো লাগে। জালালউদ্দিন বারবার সঞ্জয়ের কাছে ক্ষমা চায় আর বলে ভবিষ্যতে আর কখনো এমন হবে না। সঞ্জয় বলে সে ব্যাপারটা মানতে পারছে না, তারা এখনো ভয় পেয়ে আছে। জালালউদ্দিন বলে ওই ভূত এখন এখানে উপস্থিত আছে, সে ক্ষমা চাইবে, তাই তাকে উপস্থিত করা হয়। সে বলে সে একজন রক্তপিপাসু প্রেত, তাই এমন হয়েছে, তাই সে ক্ষমা চাইছে। এই ক্ষমা চাওয়ায় সঞ্জয় মেনে নেয়। তবে সে বলে তার দলের ছেলেরা এখনো ভয় পাচ্ছে। ওই ভূত যখন হুঙ্কার দিয়ে ওঠে তখন সবাই বলে না না, তারা আর ভয় পাচ্ছে না, তারা তাদের কাজ করবে। সবাই তখন শুট করতে একটা ঘরে চলে যায়। সেখানে একটা পুরনো টেলিভিশন একা একাই চলছিল। সঞ্জয় তখন ওই মেয়েটিকে নিয়ে ভেতরে যায়, যার সাথে তার প্রেমের সম্পর্ক আছে। তারা ভেতরে যেতেই ছাদ থেকে ঝুলতে থাকা সুকুমারী চিৎকার করে ওঠে। তারা তখন দ্রুত পালিয়ে যায়। ওদিকে গুন্ডা প্রকৃতির এক লোককে তার প্রতিপক্ষের শত্রুরা মারার জন্য অপেক্ষা করছিল। সেই সময় লবঙ্গর নিশির ডাকে সে দরজা খুলে বের হয় আর তার শত্রুরা তাকে মেরে ফেলে। তার আত্মা বের হয়ে ধীরে সুস্থে লবঙ্গের কাছে চলে যায়। ওদিকে সেই ডাকাতের দল তাদের লিডার ছাড়া আছে বেশ বেকায়দায়, তাই তারা এক প্রাক্তন অঙ্ক শিক্ষক কেসির ভূতকেই তাদের লিডার বানায় আর তাকে নিয়ে জয়ধ্বনি দেয়। ওদিকে খগেন এখন পুরোদস্তুর ভদ্রলোক, পাঞ্জাবি পরে সেজেগুজে সে আর ক্ষেত্রমণি যায় ভানুর সাথে দেখা করতে। তাদের বিবাহ বার্ষিকীর দাওয়াত ভানুকে দেয় তারা। তখন লবঙ্গ আসলে সে বেশ ভয় পায়। ক্ষেত্রমণি তাকে শান্ত হতে বলে আর লবঙ্গর দেয়া শরবত তাকে খেতে বলে। সে মোটেও খেতে চায় না, কিন্তু ক্ষেত্রমণির জোরাজুরিতে সেই শরবত সে খেয়ে নেয়। এদিকে অনেকদিন পর সুকুমারী তার ঘর থেকে বের হয় আর হাসপাতালে চলে যায়, যেখানে কমলেশ ভর্তি আছে। ওই হাসপাতালের নার্স কমলেশের আত্মীয়কে ওষুধ বুঝিয়ে দিচ্ছিল। তখনই সেই নার্সের ভেতর ঢুকে তার উপর ভর করে ফেলে সুকুমারী। এরপর ধীর পায়ে চলে যায় কমলেশের কেবিনে। অন্যদিকে জয়ন্ত সাহস করে রাজিয়াকে বলে সে তাদের সম্পর্কটি আর রাখতে চায় না। কমল হওয়ার পর তার আর এসব ভালো লাগে না। রাজিয়া কমল বলতে তাকে নিষেধ করে আর কামাল বলতে বলে। সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় আর বলে সে তাকে ছাড়বে না, সে তাকে দেখে নিবে, এত সহজে ছাড়বে না সে জয়ন্তকে। ভয়ে ভয়ে তখন সবকিছু ভিডিও করে সঞ্জয়ের দল। এদিকে সুকুমারী হাসপাতালে কমলেশের কেবিনে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও ফিরে আসে সেখান থেকে। কিছুক্ষণ পরই কমলেশ তার কাছে আসে আর তাকে বলে তার এসব কিছুই ভালো লাগছে না, সে মরে গেলেই ভালো হতো, এই পৃথিবীটা বড় বাজে। সে সুকুমারীকে বলে সে তাকে হাসপাতালে মেরে ফেললো না কেন। সুকুমারী তার জবাব না দিয়ে বলে সে কি তাকে সত্যি সত্যিই ভালোবাসে। কমলেশ বলে সে তাকে অনেক ভালোবাসে। এরপরই দুজন দুজনকে জড়িয়ে ধরে, কিন্তু এরপরই কমলেশ হঠাৎই উধাও হয়ে যায়। আমরা বুঝতে পারি সে বেঁচে উঠেছে, তাই তো সে এখান থেকে উধাও হয়ে গেছে। ওদিকে জয়ন্ত তার স্ত্রীকে ডেকে বলে তারা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে। তাদের ছেলে কমলকে ভালো পরিবেশ দেওয়ার জন্য এটা করা খুব দরকার। কিন্তু দেখা যায় হঠাৎই সুস্মিতা পাল্টে যায় আর তাকে প্রতারক বলে ডাকে। আমরা বুঝতে পারি রাজিয়া তার ভেতর ভর করেছে। ওদিকে দেখা যায় সঞ্জয় কমলেশের বাড়িতে চলে যায়। সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসেছে। সঞ্জয় দলকে দেখে সে জিজ্ঞেস করে তারা কারা, কার্তিক কি তাদের পাঠিয়েছে। কার্তিক তার ফোনও ধরছে না। সঞ্জয় দেখে কমলেশ কথা বলার সময় তোতলাচ্ছে, কিন্তু ভূত কমলেশের এমন কোনো সমস্যাই ছিল না। তবে এই কমলেশ একেবারেই আলাদা। কমলেশ জানে এরা কার্তিকের কথা মতো শুটিং করতে এসেছে, তাই সে সঞ্জয়কে জিজ্ঞেস করে তারা দিনরাত 24 ঘন্টা সারাক্ষণ কি শুটিং করবে। সঞ্জয় তার কথার জবাব দেয় না। তার মন তো ডুবে আছে অন্য ভাবনায়। সে মনে মনে ভাবে মানুষকে ভূত হতে তো আগে দেখেছে, সে এই প্রথম দেখলো ভূতকে মানুষ হতে। ওদিকে জয়ন্তর উপর তার মা বাবা স্ত্রী পুরো পরিবার ক্ষেপে আছে।
কারণ কমল হারিয়ে গেছে। তার পরিবারের ধারণা সব তার কারণেই হয়েছে, তার কারণেই তাদের ছেলে কিডন্যাপ হয়ে গেছে। জয়ন্তর বাবা মা তাকে কুলাঙ্গার বলে ডাকে আর বলে তাকে তাদের ছেলে বলতে লজ্জা হয়। সুস্মিতা কেঁদে কেঁদে বলে তার জন্য তার ছেলে হারিয়ে গেছে। এসব আর জয়ন্তর তখন সহ্য হয় না। সে বুঝতে পারে কমল কোথায় থাকতে পারে, তাই সে সোজা রাজিয়ার কাছে চলে যায় আর তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কমলকে কিডন্যাপ করেছে কিনা। কিন্তু রাজিয়া অস্বীকার করে, কিন্তু জয়ন্ত তো শিওর, তাই সে বলতে থাকে সে যেন কমলকে ছেড়ে দেয়। রাজিয়া তখন বলে কমল নয় বরং কামাল। জয়ন্ত বলে কমল চক্রবর্তী তার ছেলে। রাজিয়া বলে সে কি তার মা না, তার কি কোনো দাবি নেই সন্তানের জন্য? জয়ন্ত বলে সে মা কি করে হবে, সে কি তাকে বুকের দুধ খাওয়াতে পারবে? তার তো শরীরই নেই। সে সবসময় রাজিয়ার সাথে অন্যজনের শরীরের মাধ্যমে মিলিত হয়েছে, তাই তাকে আলাদা করে অনুভব করতে পারেনি, তার ভালোবাসা অনুভব করতে পারেনি। তাকে হয়তো সে সেভাবে ভালোবাসে না। রাজিয়া যেন পারলে তাকে ক্ষমা করে দেয়। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। একা একা দাঁড়িয়ে থেকে জয়ন্তর কথাগুলোই তখন ভাবতে থাকে রাজিয়া। দূর থেকে তখন মন খারাপ করে তাকে লক্ষ্য করে ভানু। এদিকে কমলেশের বাড়িতে আসে তার প্রেমিকা। কমলেশ তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। দুজন সামনাসামনি চুপচাপ বসেছিল, তারা কেউ কোনো কথা বলে না। তাদের সামনে তখন ভিড় করেছিল সঞ্জয়ের দল। কমলেশ একসময় তাদের চলে যেতে বলে, তখন সঞ্জয়ের দলের সবাই তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। তারা বেরোতেই কমলেশের প্রেমিকা তাকে জিজ্ঞেস করে সে তাকে ঠিকঠাক চিনতে পারছে কি। কমলেশ হেসে বলে কমায় গেলেই মানুষের স্মৃতি চলে যায় না, সে কেন তাকে চিনবে না? তাকে ক্লাস 6 থেকে সে ভালোবাসে। মেয়েটি তখন বলে সে তাকে চিনতে পারেনি, সে হলো সুকুমারী। তার কথা কি কমলেশের কিছুই মনে নেই? সে কি কিছুই মনে করতে পারছে না? তার কথা, ভানু, রাজিয়া, তাপসের কথা, কারো কথাই কি তার মনে নেই? কমলেশ তখন জিজ্ঞেস করে সে সব কি কথা বলছে। মেয়েটি এবার প্রচন্ড কান্নায় ফেটে পড়ে আর এই সবকিছু সঞ্জয় খেয়াল করে। এরপর সে চলে যায় জয়ন্তর কাছে আর তাকে জিজ্ঞেস করে সে এখন কি ঠিক করেছে। জয়ন্ত বলে সেদিনের পর সে আর ওই বাড়িতে যায়নি, রাজিয়াও আর তাকে ডাকেনি। জয়ন্ত সঞ্জয়কে জিজ্ঞেস করে তাদের কি শুটিং শেষ। সঞ্জয় জানায় আরেকটি গানের শুটিং বাকি। এরপরই দেখা যায় সেই বাড়ির বাচ্চা ভূতেরা গান গাইছে। সবাই আজ বেশ মন দিয়ে গান গায়। ভানু আর সুকুমারী চুপচাপ সেই গান শোনে আর সঞ্জয়রাও শুটিং শেষ করে। তারা বেশ হইচই করে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ তাদের ডকুমেন্টারি সফল হয়। এরপরে দৃশ্য চলে যায় 1 সপ্তাহ পরে। আমরা শান্তিনিকেতনে এক পুরাতন বাড়ি দেখি। ভানু তার দলবল নিয়ে এই বাড়িতেই এসে উঠেছে। আজ থেকে তারা এখানেই থাকবে, নতুন করে তাদের শেষ হয়ে যাওয়া জীবনটা কাটাবে। আর এরই সাথে তাদের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল 3 ভূতের এক রোমাঞ্চকর কাহিনী। তাদের এই কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।